প্রথম অঙ্কটা পড়ছি, ভালো করে দেখবে, বোঝানোর সময় কথা বলবে না, ভালো করে বোঝো। ওয়ার্কিং নিয়মের প্রথম অঙ্কটা দেখো। 46টি কলমের মূল্য 200 টাকা। 46টি কলম, কলম মানে পেন, যার মূল্য মানে দাম, প্রাইস 200 টাকা। খুব ভালো। 95টি কলমের মূল্য কত? উত্তর কি চেয়েছে দেখো, মূল্য কত। উত্তর চেয়েছে মূল্য কত। তা যেটা উত্তর চায় সেটা ওয়ার্কিং নিয়মে সবসময় ডান দিকে চলে যায়। তাহলে এদিকে কলম আর ওপাশে মূল্য। তাহলে উত্তর করার সময় আমরা লিখবো কি? এ পাশে লিখবো কলম, উত্তর চেয়েছে মূল্য, আর এ পাশে লিখবো মূল্য। এরকম ছক করতেই হবে, না করলে হবে না। এই যে মূল্য, স্কুলে যদি না শেখায় তা স্কুলে করো না, কিন্তু তোমাকে শিখতে হবে পরীক্ষার জন্য। কলম আর পাশে মূল্য। ঠিক আছে, প্রথমে লিখে ফেলেছি এক দাগ বলে। এবার কটা কলম বলেছে ভালো করে দেখো। এখানে বলেছে 46টি কলমের মূল্য 200 টাকা। তা এখানে লিখবো 46টি কলম, এর মূল্য কত? 200 টাকা। টাকা এখানে একক লিখবে না কোনো। যদি মনে হয় একক লেখার, তাহলে মূল্যের পাশে ব্র্যাকেট এখানে লিখতে পারো, কিন্তু এখানে একক লিখবে না। এবার হচ্ছে বলেছে 95টি কলমের মূল্য কত। এটা আমাদের বের করতে হবে, জিজ্ঞাসার চিহ্ন। এই ছক আগে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিয়েছি। এবার লেখো, বাক্যটা লেখো, কিভাবে লিখবে? যে 46টি, এবার লেখো 46টি কলমের, 46টি কলমের মূল্য 200 টাকা। 200 টাকা। তাহলে একটি একটি কলমের মূল্য, 46টি কলমের মূল্য 200 টাকা। আবার শুরু হয়ে গেল। আমি বলেছি কত আওয়াজ করতে না। তাহলে 46টি কলমের মূল্য 200 টাকা। তাহলে একটি কলমের মূল্য কম হবে, জানো 46টি পেনের দাম বেশি, একটার দাম কম। কম মানে ভাগ। তাই 200 বাই, ভাই মানে ভাগ মানে বুঝতে পারছো, বাই দিতে হচ্ছে, বাই বাই মানে ভাগ। 200/46 হলো। এবার যদি বলি 95টি, 95টি একই লেখা, বারবার লিখতে হবে না, কমা দেবে এইভাবে। তাহলে 95টি কলমের মূল্য বুঝতেই পারছো বেশি হবে। বেশি বলে কি হবে? এই যে গুণ হয়ে যাবে, 200 × 95/46। তাহলে আবার দেখো, 46টি কলমের মূল্য 200 টাকা। একটি কলমের মূল্য কম, কম হওয়ার জন্য ভাগ হয়েছে, দেখো ভালো করে খেয়াল, কম হওয়ার জন্য ভাগ 200/46। আর সব সময় এটা এখানে যেটা থাকবে সেটা হবে সবার সামনে, সবার প্রথমে। তা 200/46, 46 ভাগ 200 করা যাবে না। কখনো কখনো এটা হয়তো অনেক বড় সংখ্যা হলো, তুমি হয়তো ভাবছো এটা বড় সংখ্যা আছে বলে বড়কে ছোট দিয়ে ভাগ করবো না। এইখানে যেটা থাকবে সেটাকেই প্রথমে লিখতে হবে। এটাই, এটা বাই এটা, বা এটা গুণ এটা, সব সময় ডান দিকে যেটা থাকবে সেটাই প্রথমে হবে। 200/46 হলো। এবার বলেছে 46টা পেনের দাম 200 টাকা তো হয়ে গেল। এবার বলেছে 95টি পেনের দাম কত। তা 95টি পেনের দাম বুঝতেই পারছো বেশি হবে। বেশি হওয়ার জন্য এই যে গুণ হবে, এই গুণ হয়ে গেছে। এবার হচ্ছে কাটাকুটি, কাটাকুটি করব। দেখতেই পাচ্ছ 200 এখানে, শূন্য একটা জোড় সংখ্যা, এখানে 46-এর 6 একটা জোড় সংখ্যা, বুঝতেই পারছো। এইভাবে এইভাবে কাটাকাটি করতে হলে দেখো, এটাও জোড় মানে 2 দিয়ে ভাগ করা যাবে, এটাও জোড় মানে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করি, 46কে 2 দিয়ে যদি ভাগ করি, তো 2 এ 2 4, 3 2 6, 23 হয়। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে দেখবে 100 হবে। এই 100 হয়ে গেল। ভালো করে দেখো। এবার দেখো 23 একটা মৌলিক সংখ্যা, ভালো করে খেয়াল করে দিকে। 95 কি কাটাকাটি করা যায় না, কারণ কি? 95 দেখো শেষে 5 বসে আছে, এটাকে তো 5 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না, তাই হবে না। এটাকে দেখো শূন্য আছে, শূন্য থাকার জন্য 5 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে তো আর যাবে না, এটা মৌলিক সংখ্যা। না গেলে আর কি করবো স্যার, দেখো না গেলে কি করবে? উপরে যেটা আছে উপরে এই দুটো গুণ করে ফেলো। 95 আর 100 গুণ করলে হলে 9 5 0 0 হয়ে যাবে। 95 একে 95, আর দুটো শূন্য হয়ে গেল, গুণ করে এটা হবে। আর নিচে আছে 23, এটা করে ফেলতে হবে। এবার দেখো, অঙ্কের মধ্যে টাকা পয়সার অঙ্ক, তা টাকা পয়সার অঙ্ক কখনো পূর্ণ রাখবে না। টাকা পয়সার অঙ্ককে সবসময় দশমিক করে দিতে হয়, এটা মনে রেখো।
টাকা পয়সার অঙ্ক আর কিলোমিটার হেক্টোমিটারের অঙ্ক সবসময় দশমিকে করলেই ভালো। টাকা পয়সাকে দশমিক করতে হয়। কখনো দেখবেন এরকম ভাবে 23.3 টাকা এরকম লিখতে নেই। অঙ্কের নিয়ম হচ্ছে দশমিক করে দিতে হয় মেট্রিক পদ্ধতির নিয়ম অনুযায়ী। তাহলে 9,500/23 হয়েছে, বুঝতে পারছো? এবার এটা তো দশমিক করতে হবে। তা 9,500কে তাহলে আমাদের 23 দিয়ে ভাগ করতে হবে। তা রাফে গিয়ে এখানে ভাগ করবে 9,500কে 23 দিয়ে ভাগ করবে এইভাবে। 23 দিয়ে ভাগ করো, ভাগ করলে বুঝতে পারবে উত্তর কি হবে। দেখো 23 দিয়ে ভাগ করছি, দেখো ছোট করে ছোট ছোট করে ভাগ করবে রাফের মধ্যে পাশে গিয়ে। 23কে কত দিয়ে যায়, 23-এর নামটা যদি জানো তাহলে করো নামটা। 23-কে 23 করে করে যাও, দেখতে পাবে, বুঝতে পারবে। 23-এর নামটা কত দিয়ে যাবে, প্রথমে মনে হচ্ছে 4 দিয়ে যাবে, দেখা যাক। 4 দিয়ে করলে কি হয়, 3 4 12, 2 হাতে 1, 4 2 8, 1 9 হলো 92। এইভাবে গুণ করে করতে পারো। 23 আর 4 গুণ করে, যেমন পাশাপাশি গুণ শিখিয়েছি যারা নাম তো জানো না। এবার 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3 হবে। আর এখানে একটা শূন্য নেমে গেল, 30। এবার দেখো বুঝতেই পারছো 23-1-কে 23 যাবে, 23-1-কে 23 যাবে, বসালাম। এবার বসালে কত নামবে, এখানে দেখো 7 নামবে, ঠিক আছে। আবার একটা দেখো শূন্য আছে এখানে, এই যে এই শূন্য নামালাম, কত দিয়ে যাবে দেখি। হ্যাঁ, এটা 92, 4 দিয়ে গেছিল 95, এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে দেখি। 3 দিয়ে করলে কি হয়, 3 3 গুণ করলে 9 হয়, 3 2 6 হয়, 69। ভেরি গুড, এটাতে গেল, 1 নামলো। এরপরে দেখো আর কেউ নেই, তাই যখন ভাগ মিলবে না তখন আমরা কি দেই, বলেছি দশমিক দেবো। এই দশমিক দিলাম, দশমিক দিয়ে দশমিকের জন্য আমরা একটা কি পাবো, শূন্য পাবো। শূন্য পেয়েছি দশমিকের জন্য, শূন্য, ভালো করে খেয়াল করো। কিন্তু দশমিকের জন্য শূন্য পেয়ে 10 হলো। এই 10 তো 23 থেকে ছোট হয়ে গেছে, ভাগ যাবে না। না গেলে কি করতে হবে, আবারও একটা শূন্য দিতে হবে। তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য পাই, দুটো শূন্য দেওয়ার জন্য এখানে একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। বোঝা গেছে এই ভাগটা? দশমিকের জন্য আমরা একটা শূন্য পেয়েছি, কিন্তু আবার একটা শূন্য লাগবে আমাদের, ভাগ যাচ্ছে না বলে। তা সেই জন্য ওখানে একটা শূন্য দিতে হলো। এই ভাগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো প্র্যাকটিস করবো একটা। এবার দেখো কত যাবে, এবার মনে হচ্ছে সেই 4 দিয়েই যাবে। 4 দিয়ে গেলে কি হয়, 92 হবে, আগে করেছি। এই যে 92, এই বিয়োগ করো, 2 আর কত 10, 8 দাও 10, 10 মিলে শূন্য, এটা শূন্য। এই যে এবার দেখো আর করবো স্যার, আর করার দরকার নেই। কেন করার দরকার নেই, ভালো করে দেখো। টাকা পয়সার অঙ্কে দশমিকের পরে দুটো সংখ্যা হলেই আর করার দরকার পড়ে না। টাকা পয়সার অঙ্কে দশমিকের পরে সবসময় দুটো সংখ্যা রাখতে হয়। পয়সার ঘরে দুটো সংখ্যা রাখতে হয়, খাতা লিখে নেবে, মনে থাকবে না। তাহলে পয়সার ঘরে সবসময় দুটো সংখ্যা রাখবে। তাহলে উত্তর আমাদের হয়ে গেছে 4,13.04 টাকা। ভাগ কিন্তু মেলেনি, কিন্তু আমরা ভাগ করব না। আর কেন করব না, কারণ দশমিকের পরে সবসময় দুটো সংখ্যা রাখতে হয় টাকা পয়সার অঙ্কে। দুটো হয়ে গেছে, আর আমি করব না এই পর্যন্ত। তাহলে উত্তর হবে 4,13.04 টাকা। উত্তর লিখবো, উত্তর এবার লিখবো, অতএব 95টি কলমের 95টি কলমের মূল্য 95টি কলমের মূল্য 4,13.04 টাকা। এই হলো 95টি কলমের মূল্য। তাহলে প্রথম অঙ্কটা কমপ্লিট। এবার 2 নম্বর অঙ্ক, ভালো করে বুঝবে। 2 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো। এবার দেখো 2 নম্বর অঙ্কটা ভালো করে বুঝবে। 2 নম্বর কি বলেছে, 15 জন শ্রমিকের একটি কাজ 12 দিনে করতে পারে। 15 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। 18 জন শ্রমিক ওই কাজ কত দিনে শেষ করবে। কত দিনে, দিন চলে যাবে ডান দিকে। তাহলে শ্রমিক আর দিন লিখে ফেলি, শ্রমিক আর দিন। যারা পারোনি আমার সাথে লিখে ফেলো। তাহলে এপাশে লিখবে শ্রমিক, আর এপাশে লিখবে দিন। এই শ্রমিক, ওই দিন লিখে ফেলেছি। এবার অঙ্কের দিকে ভালো করে ফলো করো। শ্রমিক দিন হয়ে গেল। এর অঙ্কের মধ্যে কি আছে দেখি ভালো করে। বলেছি কি, 15 জন শ্রমিক 12 দিনে করতে পারে। তাহলে 15 জন শ্রমিক
12 দিনে করতে পারে। 18 জন শ্রমিক কত দিনে করবে? আবার শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। পান্ডা, ও পান্ডা, আবার শুরু করে দিলে। এবার দেখো, হ্যাঁ, কি কি করলে? কি কি বলতে যাচ্ছ তুমি? আমার বোঝানোর সময় কথা বলো না পান্ডা। দেখো, তুমি আবার দুষ্টুমি করে আবার বলছো ইয়েস স্যার, তোর হচ্ছে, দাঁড়াও। তাহলে 15 জন শ্রমিক একটা কাজ করে 12 দিনে, তাহলে 18 জন শ্রমিক ওই কাজটা কতদিনে করবে? এবার এই জায়গাটা ভালো করে বুঝবে, ব্যাপারটা বোঝাচ্ছি, ভালো করে দেখো। ধরো তোমাদের বাড়িতে একটা মন্দির হবে, ভালো করে বোঝো। এই ধরো মন্দিরে একটা মন্দির হবে তোমাদের বাড়ি, ধরো এই ধরো একটা মন্দির হবে। এবার তো ভালো করে বোঝো, এই যে মন্দিরটা, এই মন্দিরটা 15 জন লোক আর 12 দিনে তৈরি করে, ভালো করে বোঝো। এই মন্দিরটা 15 জন লোক 12 দিনে করতে পারে। এবার ভালো মন দিয়ে শুনবে। এবার তোমার বাবা বললো না, তাড়াতাড়ি তৈরি করতে হবে, ছেলে খুব দুষ্টুমি করছে, মন্দির করলে পুজো দেবো, তাতে ভালো করে পড়াশোনা করে। তাহলে বলো কতদিনে তৈরি করতে হবে? বলে একদিনে তৈরি করতে হবে, ভালো করে বোঝো এবার। তাহলে এই মন্দিরটা 15 জন শ্রমিক 12 দিনে করতে পারে। এখন যদি বলা হয় একদিনেই মন্দির করবে, তাহলে একদিনে করতে গেলে কি কম শ্রমিক লাগবে না বেশি শ্রমিক লাগবে? বেশি। বেশ, ভেরি গুড। তাহলে এই মন্দিরটা যদি আমি একদিনে তৈরি করি তাহলে বেশি শ্রমিক লাগবে, এখানে কিন্তু বেশি হয়ে গেল। তাহলে এবার আমি একটা সূত্র বলছি, ওই নিয়মের খাতা লিখে নেবে, মনে রাখবে। সূত্রটা হচ্ছে শ্রমিক বা জনসংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক হয়। খাতা লিখে নেবে যদি মনে না থাকে, কারণ এটা লাগবে ভবিষ্যতে। শ্রমিক বা জনসংখ্যার সাথে এই দিনের হচ্ছে বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক হয়। শ্রমিক বেড়ে গেলে দিন কমে যাবে। শ্রমিক অনেক কাজ করছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। শ্রমিক কম কাজ করছে, তাহলে দিন বেশি বেশি দিন লাগবে। কমলে বাড়বে, বাড়লে কমবে। এই উল্টো সম্পর্ককে বলা হয় বিপরীত সম্পর্ক। কিন্তু আগের অঙ্কটা তা ছিল না, কিন্তু আগেরটা কিন্তু সমান সম্পর্ক ছিল। দেখো, সরল সম্পর্কে দেখো, 46টা পেনের দাম 200 টাকা, একটা পেনের দাম, একটা পেন দাম কম। দেখো এটাও কমে গেছে, পেনও কমে গেছে, দামও কমে গেছে। পেনও বেড়ে গেছে, এই দেখো দামও বেড়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে কমলে কমলো, বাড়লে বাড়লো। খাতায় লিখে নেবে, এই সম্পর্কটাকে বলা হয় সরল সম্পর্ক ঐকিক নিয়মে। আর যখন হচ্ছে এই শ্রমিক বেড়ে গেছে, দিন কমে যাবে। শ্রমিক কমে গেছে, দিন বেড়ে যাবে। এই সম্পর্কটাকে বলা হয় বিপরীত সম্পর্ক। এটা মনে রাখতে হবে, সরল সম্পর্কে বিপরীত সম্পর্কে মনে না রাখলে লিখে রাখতে হবে। তো দেখতে পারলে যে 15 জন লোক মিলে একটা মন্দির করে 12 দিনে, তাহলে একজন লোক ওই মন্দিরটা করবে, বেশি দিন লাগবে, মানে গুণ হবে। এবার তোমার বাবা বলো ঠিক আছে, না একজন বাদ দাও, তোমরা 18 জন করো। তাহলে 18 জন যদি করে, জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে ওদিকে দিনও কমে যাবে। তাহলে মনে রাখতে হবে দিনের সাথে শ্রমিকের উল্টো সম্পর্ক। দেখো এবার অঙ্কটা করছি, দেখো 15 জন লোক, 15 জন একটি কাজ করে, আমি কিন্তু সূত্র দুটো বলেছিলাম, সম্ভব হলে খাতা লিখে নিও, নাহলে পরবর্তী অঙ্কগুলো পারবে না, কিছুই কথা না শুনলে পারবে না। তাহলে 15 জন লোক একটি কাজ করে 12 দিনে, বোকার মতো বসে থাকতে হবে। এবার দেখো 15 জন লোক একটি কাজ করে 12 দিনে, তাহলে একজন যদি একটি কাজ করে, তাহলে বুঝতেই পারছো অনেক দিন সময় লাগবে। তাহলে অনেক দিন সময় লাগার জন্য বুঝতেই পারছো গুণ হবে। তাহলে 12 গুণ 15, এই 12টা আগে হবে বলেছি সবসময়, এখানে যেটা থাকবে। তাহলে 12 গুণ 15 হলো। এবার তুমি ভাবলে না ঠিক আছে, একজন বাদ দাও, 18 জন করো। তাহলে 18 জন, দেখো জনসংখ্যা বেড়ে গেল, ছিল একজন, হয়ে গেল 18 জন। যেই জনসংখ্যা বেড়ে গেল, সাথে সাথে কি হবে, 18 জন লোক হলে কাজ তাড়াতাড়ি শেষ হবে। তাড়াতাড়ি মানে কি হবে, ভাগ হবে। 12 গুণ 15/18। কাটাকাটি করো 3 দিয়ে, 3 4 12, 3 দিয়ে করো, 3 6 18, এই 6। আবার দেখো কাটাকাটি যাবে 2 দিয়ে, 2 2 4, এটা কাটো, 2 দিয়ে কাটলে কত হবে, 3 2 6। এটা কাটাকাটি যাবে 3 1 3, এটা দেখো 3 5 15, হলো 10 দিন। যদি বলো স্যার কাটাকুটিটা আরেক ভালো করে দেখান, এখানে আরেকবার দেখাচ্ছি। তাহলে 12 গুণ
12 × 15/18। আবার কাটাকাটি করে দেখাচ্ছি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে। 12 একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, 18 একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি। তাই জোড় সংখ্যা দেখতে পাওয়ার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। কারণ যদি বলে না স্যার আমি 3 দিয়ে কেটেছি, 3 দিয়ে কাটতে পারো, তোমার খুশি মতো যা খুশি করো তুমি। এবার আমি মনে করলাম এটা জোড় সংখ্যা 12 আছে, এটাও জোড় সংখ্যা 18, তাই 2 দিয়ে কাটছি। তো এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 6 2 12। এটাকে যদি 2 দিয়ে কাটি কত হবে? 9 2 18। ভালো খবর। এবার দেখতে পাচ্ছি 6 আর 9কে 3 দিয়ে ভাগ করা যায়, কাটাকাটি হবে তার মানে। 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 হলো। এবার দেখতে পাচ্ছি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, এই দুটো কাটাকাটি যায় না। তাহলে দেখি তো এটার সাথে যায় কিনা। দেখতে পাচ্ছি এটার সাথে যাবে। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 15কে 3 দিয়ে ভাগ করছি, 3 5 15। তাহলে নিচের একের কোনো দাম নেই, উপরে দেখো 2 আর 5 আছে, 5 আর 2 গুণ করলে 10 হয়, 10 দিন। এইভাবে কাটাকাটি করতে হবে, তোমার মতো কাটাকাটি করবে। কাটাকুটি মানে হচ্ছে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করাকে কাটাকুটি বলে। এবার দেখো উত্তর হচ্ছে, উত্তর কি লিখব? উত্তর হচ্ছে 18 জন শ্রমিক, 18 জন শ্রমিক 10 দিনে, 18 জন শ্রমিক 10 দিনে কাজটি শেষ করবে। উত্তর লিখতেই হবে, কাজটি শেষ করবে, শেষ করবে। অঙ্ক দুটো আমি আরও একবার বোঝাচ্ছি, এর পরের অঙ্ক নিজেকে করতে হবে। 1000বার বোঝানোর পরে যদি না পারো তাহলে আমি ভাববো যে পড়াশোনা করছো না, বোঝার চেষ্টাও করছো না। দেখো 46টি কলমের মূল্য 200 টাকা হলে 95টি কলমের মূল্য কত? ভালো করে দেখো, 46টি কলমের মূল্য 200 টাকা লিখে ফেলেছি, তাহলে 95টি কলমের মূল্য কত বের করতে হবে। তো 46টি কলমের মূল্য 200 টাকা লিখেছি, একটি কলমের মূল্য জানি কম হবে, কম মানে ভাগ, আর 95টি কলমের মূল্য জানি বেশি হবে, বেশি মানে গুণ। কাটাকাটি করেছি, এটাকে 2 দিয়ে করে 23 পেয়েছি, এটা 2 দিয়ে করে 100 পেয়েছি। দেখতে পাচ্ছি এটা জোড় সংখ্যা, আমরা জানি জোড় শূন্য থাকলে জোড় সংখ্যা হয়, 2 দিয়ে ভাগ যায়। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাকে জোড় সংখ্যা বলে, ছোটবেলা থেকে শিখে এসেছি। তাহলে এটা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা, সেই জন্য মুখস্থ করতে বলেছিলাম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এই জন্য মুখস্থ করতে বলেছিলাম যাতে দেখেই চিনতে পারি। তা দেখে আমি চিনতে পারছি এটা মৌলিক সংখ্যা। আমি মুখস্থ করেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করেছি, তাই দেখেই চিনতে পারছি এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সাথে কাটাকাটি গেল না, তাই তখন কি করতে হবে? এটা গুণ করব, এটা গুণ করে এটা হলো, আর এর নিচে 23 আছে। এবার টাকা পয়সার অঙ্কে স্যার কি বলেছে? ভগ্নাংশ করা যাবে না, দশমিক করতে হবে, দশমিক ভগ্নাংশ করতে হবে। তাই ভাগ করেছি, ভাগ করার পর ভাগ মেলেনি এখনো, নিচে এই 8 পড়ে আছে, এই যে ভাগ মেলেনি। এখানে হয়েছে এই 413.04। কেন ভাগ করব না আর? কারণ আমরা জানি যে টাকা পয়সার অঙ্কে দশমিকের পরে দুটো সংখ্যা হলেই হয়ে যায়, তাহলে দুটো আমরা হয়ে গেছে, আর আমি করব না। আর ভাগ করার সময় আর একটা জিনিস কি দেখলাম, এখানে একটা শূন্য নামিয়েছিলাম, যাচ্ছিল না ভাগ, তাই আর একটা নেওয়ার জন্য এখানে আমাদের একটা শূন্য দিতে হয়েছিল। এটা নতুন শিখলাম, যারা জানো না তাদের জন্য। তাহলে 95টি কলমের মূল্য হয়ে গেল এত টাকা। এর পরের যে অঙ্কটা ছিল সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা কি ছিল? পরের অঙ্কটা হচ্ছে 15 জন শ্রমিকের একটি কাজ 12 দিন, মানে 15 জন শ্রমিক পারে, 18 জন শ্রমিক কতদিনে কাজটা শেষ করবে? তাহলে এখানে অঙ্কটা লিখি, এখানে শ্রমিক, এপাশে দিন লিখলাম। 15 জন শ্রমিক একটা কাজ 12 দিনে করে, 18 জন কত দিনে করবে? দেখো ভালো করে, 15 জন লোক একটা কাজ করে 12 দিনে। আর যদি একজন লোক কাজ করতে আসে, কমন সেন্স, সাধারণ বুদ্ধি, একজন লোক যদি কাজ করতে আসে নিশ্চয়ই তাড়াতাড়ি হবে না। 15 জন লোক একটা পুকুর কাটে 12 দিনে, একজন লোক পুকুর কাটতে এসছে, তাড়াতাড়ি হবে? কোনোদিন হবে না, গুণ হবে, বেশি দিন লাগবে। তাই গুণ হলো এই যে। এবার হচ্ছে 18 জন শ্রমিক এসছে, দেখো 1 থেকে 18 হয়ে গেছে, তাহলে আরো তাড়াতাড়ি শেষ হবে, তাড়াতাড়ি মনে ভাগ। এইবার এই কাটাকাটিটা ভালো করে কাটবো। ঠিক আছে, দুভাবে কেটে দেখিয়েছি আমি, যে কোনো সংখ্যা দিয়ে কাটো, কাটলে উত্তর হবে 10 দিন। আমরা উত্তর লিখবো 18 জন শ্রমিক 10 দিনে একটি কাজ করতে পারে। এই হলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের দুটো ধরন, একটাতে গুণ হয় দেখলে, আর একটাতে ভাগ হয়। আর ঐকিক নিয়মের দুটো সম্পর্ক শেখানো হয়েছে, দুটো সম্পর্ক খাতা লিখে নিতেও বলেছিলাম। একটাকে বলেছি আমি সরল সম্পর্ক, ইংরেজিতে বলে সিম্পল রিলেশন, আর একটা হচ্ছে বিপরীত সম্পর্ক, ইংরেজিতে বলে অপোজিট রিলেশন, বিপরীত সম্পর্ক। এই হচ্ছে ব্যাপার। সরল সম্পর্ক কখন বলেছি? যখন বাড়লে বাড়বে,
কমলে কমবে, মানে পরিষ্কার কথা, যখন যখন বাড়ছে এদিকে তখন এদিকেও বাড়বে, এদিকে যখন কমবে এদিকেও কমবে। আর বিপরীতে উল্টো, এদিকে বাড়লে এদিকে কমবে, এদিকে কমবে এদিকে বাড়বে। এই হচ্ছে বিপরীত সম্পর্ক, লিখে নিতে বলেছিলাম। তো যাই হোক, এই দুটো কিন্তু ক্লাস আর দেখলে বোঝা গেছে, ইয়েস অর নো?